জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নেবে ভেবেছো, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ, ভূগোলের প্র্যাকটিক্যাল সহ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে। এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণী ভূগোলে সেমিস্টার 1 দ্বিতীয় অধ্যায় ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে। এর আগে এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করিয়েছি। যারা দেখোনি ভিডিওটা তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তারপরে এই প্রশ্নগুলো করানোর এই ভিডিওটা দেখো, ঠিক আছে? তবে দেখো যে ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে? 1 নম্বর প্রশ্ন আমাদের বলছে নিফের সীমা নামে পরিচিত হলো পৃথিবীর অভ্যন্তরভাগ। কোন অভ্যন্তরভাগ? তোমরা দেখতে পাচ্ছ অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। উত্তর করবে, ঠিক আছে? বেশ, উত্তর হবে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, এইখানে যে মার্কিং গুলো আছে সবগুলো কিন্তু ঠিক নয়। তোমরা এই মার্কিং দেখে করতে যাবে না, তোমরা তোমাদের মতো করে উত্তর করবে। অপশন সি, অপশন ডি বা অপশন বি, অপশন এ, যেটা ঠিক হবে সেখানে 1 লিখবে আর শেষে আমাকে জানাবে কত পেলে এই মক টেস্টে, ঠিক আছে? এরপরে বলছে যে সর্বাপেক্ষা হালকা ভূস্তর হলো এ শিয়াল বা মহাদেশীয় ভূস্তর, বি সীমা বা মহাসাগরীয় ভূস্তর, সি ম্যান্টেল বা গুরুমণ্ডল, ডি কোর বা কেন্দ্রমণ্ডল। সর্বাপেক্ষা হালকা ভূস্তর হবে অপশন এ শিয়াল বা মহাদেশীয় ভূস্তর। 3 নম্বর প্রশ্ন সর্বাপেক্ষা পুরু ও ঘন ও ভারী ভূস্তর কোনটা? সব থেকে ঘন ভারী ভূস্তর কোনটা? এ শিয়াল, বি সীমা, সি ম্যান্টেল, ডি কোর। উত্তর হবে কোনটা? কোর। আমরা জানি পৃথিবীর ভেতরে সব থেকে বেশি ঘনত্ব পদার্থ আছে। 4 নম্বর দেহ তরঙ্গের উদাহরণ কি হবে? দেহ তরঙ্গের উদাহরণ হবে অপশন এ এস তরঙ্গ, বি এল তরঙ্গ, অপশন সি এ ও বি উভয়ই, ডি কোনোটি নয়। দেহ তরঙ্গ মানে কি? পৃথিবীর অভ্যন্তরভাগে যে ভূমিকম্প তরঙ্গ তৈরি হয় সেটা। উত্তর হবে কি? এস তরঙ্গ। আরেকটা দেহ তরঙ্গ কি হবে? এস এবং পি। 5 নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তরে কোন স্তরটি স্বল্প গতিবেগ সম্পন্ন? আমি ক্লাস করানোর সময় বলেছিলাম এল ভি জেড, অর্থাৎ লো ভেলোসিটি জোন। এটা কোনটা হবে? এ অন্তঃকেন্দ্রমণ্ডল, বি বহিঃকেন্দ্রমণ্ডল, সি অন্তঃগুরুমণ্ডল, ডি বহিঃগুরুমণ্ডল। উত্তর হবে কোনটা? তোমরা নিজের মতো করে উত্তর করবে, ঠিক আছে? ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি যখন অপশন কটা বলা হয়ে যাবে তখন তোমরা ভিডিওটা পজ করে দেবে, তারপরে তোমরা উত্তর করবে, ঠিক আছে? তাহলে উত্তর হবে অপশন ডি বহিঃগুরুমণ্ডল, বা যদি প্রশ্ন আসে অ্যাসথেনোস্ফিয়ারও হবে, অ্যাসথেনোস্ফিয়ার, ঠিক আছে? অ্যাসথেনোস্ফিয়ার। 6 নম্বর পদার্থের মধ্য দিয়ে ক্রমাগত সংকোচন ও প্রসারণের মধ্য দিয়ে এগিয়ে চলে কোন তরঙ্গ? এ এল তরঙ্গ, বি এস তরঙ্গ, সি পি তরঙ্গ, ডি বি ও সি উভয়ই সঠিক। উত্তর কোনটা হবে তোমরা বলো? পদার্থের সংকোচন ও প্রসারণের মাধ্যমে এগিয়ে যাবে। উত্তর হবে অপশন সি, ঠিক আছে? পি। পি তরঙ্গ হলো শব্দ তরঙ্গের মতো, সাউন্ড ওয়েভের মতো, সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের মতো, ঠিক আছে? কেমন করে এগিয়ে যাবে? এরকম করে পদার্থ সংকোচন হবে, আবার প্রসারণ হবে, আবার সংকোচন হবে, আবার প্রসারণ হবে, এইভাবে এগিয়ে যাবে। পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় তিনটে মাধ্যমে যায়। আর এস তরঙ্গ কি হবে? আলো তরঙ্গের মতো এরকম উপর নিচ ওঠানামা করে এগিয়ে যাবে,
ঠিক আছে, এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমে যাবে। 7, কেন্দ্রমণ্ডল গঠনকারী মূল উপাদান দুটি কি হবে? কেন্দ্রমণ্ডল গঠনকারী মূল উপাদান: এ সিলিকা ও লোহা, বি নিকেল লোহা, সি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, ডি ক্রোমিয়াম ও লোহা। উত্তর হবে, তোমরা বলো, অপশন বি হবে। এটাকে নিফেও বলে, নিফে। ঠিক আছে, আমি আর অপশন বলবো না, তোমরা ভিডিওটা দেখবে, দেখে অপশনগুলো দেখে নেবে কি কি আছে অপশন। ঠিক আছে, বেশ, নিফে মানে নিকেল এবং লোহা। 8 নম্বর প্রশ্ন, ভূত্বক বা শিলামণ্ডলের পৃথিবীর গড় ঘনত্ব কি? শিলামণ্ডলের পৃথিবীর গড় ঘনত্ব কি হবে? তোমরা উত্তর করো। বেশ, উত্তর হবে অপশন সি, 2.8 গ্রাম ঘন সেমি। সব থেকে হালকা। 9, কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? তোমরা উত্তর করো। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব, কেন্দ্রমণ্ডলকে নিফে বলে। আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যাবে তত ঘনত্ব বাড়বে, তাই অভ্যন্তরের কেন্দ্রমণ্ডল আছে, তাই এর ঘনত্ব হবে কত? 13 গ্রাম ঘন সেমি। 10, মহাসাগরীয় ভূত্বক বা সীমার গড় ঘনত্ব কত? মহাসাগরীয় ভূত্বক বা সীমার গড় ঘনত্ব কত? সীমা, সীমা কি দিয়ে তৈরি? সিলিকা এবং ম্যাগনেসিয়াম। এটার উত্তর হবে অপশন বি, 2.9 গ্রাম ঘন সেমি। 12, গুরুমণ্ডল গঠনকারী মূল উপাদান দুটি কি হবে? গুরুমণ্ডল গঠনকারী মূল উপাদান হবে, তোমরা করো অপশন দেখো, দিয়ে উত্তর করো কোনটা হবে। আমি ক্লাসে করিয়েছি এই প্রশ্নগুলো, এই এই ধরনের বৈশিষ্ট্যগুলো। গুরুমণ্ডল কি কি দিয়ে তৈরি? উত্তর হবে অলিভিন ও পাইরক্সিন। ঠিক আছে, মূল উপাদান হলো অলিভিন ও পাইরক্সিন। আর ভূত্বক গঠনকারী মূল উপাদান কি হবে? অক্সিজেন। 13, মহাসাগরীয় ভূত্বক বা সীমা গঠনকারী মূল উপাদান কি? একটু আগেই বললাম, সীমা। সীমা গঠনকারী মূল উপাদান কি হবে? উত্তর হবে সিলিকা ও ম্যাগনেসিয়াম। পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতা কত? পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতা কত? পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতা, উত্তর হবে অপশন ডি, 5150। আর যদি বলে ভূত্বকের গড় উষ্ণতা, ভূত্বকের হবে 6000 ডিগ্রি, সরি 6000 নয়, 600 ডিগ্রি ভূত্বক। ঠিক আছে। 15, কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? গভীরতা বা বেধ কত? কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা বা বেধ কত? মনে রাখবে, কেন্দ্রমণ্ডলের গভীরতা বা বেধ বেশি, কিন্তু বিস্তার যদি বলে সব থেকে বেশি জায়গা জুড়ে আছে কোনটা, সেটা হবে গুরুমণ্ডল। কিন্তু যদি গভীরতা বা বেধ বলে কিমির দিক থেকে, সেটা হবে কেন্দ্রমণ্ডলে কত? 3480 কিমি। 3480 কিমি, অর্থাৎ 2900 থেকে 6371 থেকে 2900 মাইনাস করলেই বেরিয়ে যাবে এটা। ঠিক আছে, মোটামুটি একটা উত্তর বেরিয়ে যাবে। কত হচ্ছে? 1, 7, 3, 13, 13 থেকে 9 বাদ দিলে 4, 1, 3, 3471, অর্থাৎ প্রায় 3480 কিমির মতো। ঠিক আছে। 16, শিলামণ্ডলের গড় গভীরতা বা বেধ কত? মনে রাখবে, শিলামণ্ডলের গড় গভীরতা বা বেধ যদি বলে, গড় যদি বলে, তাহলে হবে 33 কিমি। ঠিক আছে, আর যদি বলে শিলামণ্ডলের গভীরতা কত, তাহলে মোটামুটি 100 বলবে, 100 কিমি। শিলামণ্ডল মানে এখানে বেশি করে ভূত্বককে হাইলাইট করছে, ভূত্বক, তাই এখানে 33 কিমি হলো। গুরুমণ্ডলের গড় গভীরতা বা বেধ কত হবে? গুরুমণ্ডলের গড় গভীরতা বা বেধ হবে কত? এটা হবে 2891 কিমি। এইখানে কেন্দ্রমণ্ডলের থেকে কম বেধ, কিন্তু বিস্তার অনেকটা বেশি। ঠিক আছে, কারণ গুরুমণ্ডল, এটা হলো কেন্দ্রমণ্ডল, আর গুরুমণ্ডল হলো এত বড় সার্কেল, আর ভূত্বক হলো এইটুকু। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাটা বেধ বেশি, ঠিক আছে, কিন্তু
গুরুমণ্ডল অনেকটা জায়গা জুড়ে আছে। এরপর 18 নম্বর প্রশ্ন, পি তরঙ্গ প্রবাহিত হয় কারণ পি তরঙ্গ কোথা দিয়ে যায়? কঠিন তরল গ্যাসীয়, তাই উত্তর হবে সকল ভূস্তরের মধ্য দিয়েই যায়। পৃথিবীর কোন অংশ দিয়ে এস তরঙ্গ চলাচল করতে পারে না? এস তরঙ্গ কোথা দিয়ে যেতে পারে না? এস তরঙ্গ তরল মাধ্যমে যেতে পারে না। আর আমাদের তরল মাধ্যম কি আছে? কেন্দ্রমণ্ডলের ওপরের অংশ, তাই হবে অপশন বি বহিঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে। 20, ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদান কি হবে? ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদান হবে, ভূত্বক দুটো ভাগে বিভক্ত, একটা শিয়াল অ্যান্ড সীমা। ঠিক আছে। আর উপাদান যদি বলা হয় সব থেকে বেশি আছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন। 22 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? একবারে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? এটা কতখানি? এটা হবে 6371। 23, গুরুমণ্ডলে প্রায় 410 থেকে 670 কিমি থেকে পর্যন্ত বিস্তৃত স্তরটি কোনটি হবে? আমি করিয়েছি এটা, এটা হবে গলিত শাইন স্তর। ঠিক আছে, গলিত শাইন স্তর। বিশ্বের গভীরতম স্বর্ণখনি পনেং, গভীরতা 4 কিমি, কোন দেশে অবস্থিত? এটাও করিয়েছি আমি পড়ানোর সময়, তোমরা উত্তর নিশ্চয়ই করে ফেলেছো। উত্তর হবে দক্ষিণ আফ্রিকায়। 25, মহাদেশগুলি মূলত কোন শিলায় গঠিত? মহাদেশ মূলত কোন শিলায় গঠিত? তোমরা উত্তর নিশ্চয়ই করে ফেলেছো, উত্তর হবে গ্রানাইট। আর মহাসাগর ব্যাসাল্ট। ঠিক আছে। 26, এরপরে 26 নম্বর প্রশ্ন কি বলছে? মহাসাগরীয় ভূত্বক মূলত যে শিলায় গঠিত? একটু আগে আমরা উত্তর করলাম, সবাই পারবে নিশ্চয়ই, উত্তর হবে ব্যাসাল্ট। ঠিক আছে। মহাসাগরীয় ভূত্বককে কি বলা হয়? আবার বলছি, মহাসাগরীয় ভূত্বককে বলা হয় সীমা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। আর যদি শিলা বলে তাহলে ব্যাসাল্ট। 28, লেম্যান বিযুক্তি রেখা ভূপৃষ্ঠ থেকে কত কিমি গভীরে অবস্থিত? লেম্যান বা লেহম্যান বিযুক্তি রেখা, মনে রাখবে, ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এবং নিম্ন কেন্দ্রমণ্ডলে বা বহিঃকেন্দ্রমণ্ডল এবং নিম্ন কেন্দ্রমণ্ডলের মধ্যে আছে। ঠিক আছে। কেন বিযুক্তি হয়েছে? কারণ বহিঃকেন্দ্রমণ্ডল তরল আর নিম্ন কেন্দ্রমণ্ডল কঠিন, তাই ভূমিকম্প তরঙ্গ তরল থেকে হঠাৎ করে যখন পি তরঙ্গ নিম্ন কেন্দ্রমণ্ডলে আসে তখন কি হয়? তখন গতিবেগটা বেড়ে যায়। আর বহিঃকেন্দ্রমণ্ডলে তো এস তরঙ্গ প্রবাহিত হয় না, পি তরঙ্গ কিছুটা দিক বিক্ষেপ হয়। এটা কত কিমি গভীরে আছে? 5150 কিমি গভীরে আছে। ঠিক আছে। এরপর আছে 29, পৃথিবীর মোট আয়তনে 83% অধিকার করে আছে কোনটা? সব থেকে বেশি জায়গা দখল করে আছে আমাদের কোন স্তর? গুরুমণ্ডল। মনে রাখবে, গুরুমণ্ডল। ঠিক আছে, যাকে ইংরেজিতে বলা হয় ম্যান্টেল। আর এই গুরুমণ্ডল দুটো স্তর দিয়ে তৈরি, ক্রফেসিমা ওপরেরটা আর নিফেসিমা নিচের স্তর গুরুমণ্ডলের। ঠিক আছে। আর শিলামণ্ডল কে বলা হয় লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। আর কেন্দ্রমণ্ডলকে বলা হয় কোর। 30, গুরুমণ্ডল পৃথিবীর মোট ভরের কত শতাংশ অধিকার করে আছে? উত্তর হবে, তোমরা নিশ্চয়ই করে ফেলেছো, আমি পড়িয়েছি এর আগে, 68%। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? মনে রাখবে 18%। মোট আয়তনের 18% হলো কেন্দ্রমণ্ডল, আর গুরুমণ্ডল হলো 83%। বাকি কত রইল? অর্থাৎ 83 আর 18 কত হচ্ছে? 83 আর 18, দাঁড়া এখানে একটু গন্ডগোল হয়েছে, একবার আমি কনফার্ম করে নি, দাঁড়াও। এখানে একটু মনে রাখবে যে গুরুমণ্ডল পৃথিবীর
কত শতাংশ দখল করে আছে? 83%। এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে। কেন্দ্রমণ্ডল মনে রাখবে, এটা মোটামুটি মোটামুটি মনে রাখবে 15% দখল করে আছে, ঠিক আছে? 15 থেকে 16, এক্স্যাক্ট তো বলা যায় না সবকিছু, কারণ পৃথিবীর ভেতরে আছে তো। 15 থেকে 16 মনে রাখবে, অর্থাৎ 83 হলো গুরুমণ্ডল, সব থেকে বেশি স্থান জায়গা দখল করা আছে। আর 15 ধরে নাও কেন্দ্রমণ্ডল, আর ভূত্বক দখল করা আছে 2%। তবেই আমাদের সম্পূর্ণ 100% হলো, ঠিক আছে? তাহলে 83 হলো কি কেন্দ্রমণ্ডল, এটা হবে গুরুমণ্ডল, আর এটা হবে ভূত্বক, ঠিক আছে? ভূত্বক 2%, গুরুমণ্ডল 15%, কেন্দ্রমণ্ডল 83%। বেশ, হয়েছে, সমস্যা সলভ হয়েছে, ঠিক আছে? এরপরে গুরুমণ্ডল পৃথিবীর মোট ভরের 68%, এবং কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 15%, 16% হলো। এরপরে 45 নম্বর প্রশ্ন বলছে যে ভূমিকম্পীয়, 45 নয়, সরি, এখানে নাম্বারিং গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? নাম্বারিং গন্ডগোল হয়ে গেছে, এখানে নাম্বারগুলো দেখো না, নাম্বারিং গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? এখানে 41 নাম্বার, এটা এটা 42 নম্বর। বেশ, নাম্বারিং গুলো দেখতে হবে না, জাস্ট প্রশ্নটা দেখো। 41 নম্বরে বলছে যে ভূকম্পীয় তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তরল পদার্থ একটু আগে আমরা পড়লাম, সবাই পারবে নিশ্চয়ই, পি তরঙ্গ। এটাকে প্রাথমিক তরঙ্গ বলা হয়, কারণ ভূমিকম্পের উপকেন্দ্রে প্রথম পৌঁছায় বলে এটাকে প্রাথমিক তরঙ্গ বলা হয়। প্রাথমিক তরঙ্গ বলা হয় কারণ ভূমিকম্পের উপকেন্দ্রে প্রথম পৌঁছায় বলে। 42, অ্যাস্থেনোস্ফিয়ারের নামকরণ করেন কে? অ্যাস্থেনোস্ফিয়ারের নামকরণ করেন ব্যারেল। অ্যাস্থেনোস্ফিয়ার হলো এলভিজেড, লো ভেলোসিটি জোন, এর ওপরে পাত ভাসছে। অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে পরিচলন স্রোত তৈরি হয়, যার জন্য পাতের চলন হয়, ঠিক আছে? মনে রাখবে, অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র প্রকৃতির, কঠিন তরলের মাঝামাঝি প্রকৃতির। তারপরে 43 নম্বর প্রশ্ন, কোন ভূকম্পীয় তরঙ্গ আলোক তরঙ্গের ন্যায় গমন করে? আমরা একটু আগে কিন্তু পড়লাম আলোক তরঙ্গের ন্যায় গমন করে। এরকম করে কোন তরঙ্গ? যেটা তরল মাধ্যমে যেতে পারে না, গ্যাসীয় মাধ্যমে যেতে পারে না, সেটা হবে এস তরঙ্গ, ঠিক আছে? বেশ, এরপরে আছে 44 নম্বর প্রশ্ন, কি বলছে? পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কিত তথ্য সংগ্রহ ক্ষেত্রে মানুষ এখনো পর্যন্ত যে গভীরতা পর্যন্ত নমুনা সংগ্রহ করতে পেরেছে, সেটা কত গভীরতা? সেটা হবে, তোমরা মনে রেখেছো হয়তো, আমি বলেছিলাম যে রাশিয়ার কোলা উপদ্বীপের যে গভীর গর্ত আছে সেটা কি 12 কিমি। তাই এখানে 12 কিমি তো নেই, অপশন আছে 10, তাই মোটামুটি 10 করবে, ঠিক আছে? প্রত্যক্ষভাবে নমুনা সংগ্রহ করতে পেরেছে মোটামুটি 12 কিমি, বা অপশনে 10 আছে বলে 10 করলাম। এরপরে আছে কত নম্বর প্রশ্ন? এরপরে আছে 45 নম্বর প্রশ্ন, কোনটি ভূ অভ্যন্তরে তথ্য সংগ্রহের জন্য প্রত্যক্ষ উৎস নয়, প্রত্যক্ষভাবে উৎস সংগ্রহ করে না? দেখো, খনি অঞ্চল প্রত্যক্ষভাবে উৎস সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে, খনন কার্যও করে, অগ্নুদ্গমও করে। একমাত্র ভূমিকম্প তরঙ্গ যেটা আমাদের অপ্রত্যক্ষভাবে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। এরপর আছে 46 নম্বর, সিসমিক ইন্টেন্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সিসমিক ইন্টেন্সিটি শব্দটা একটা স্ট্যাটিক ডেটা, মনে রাখবে। এটা ব্যবহার করেছিল গুটেনবার্গ ও রিক্টার, ঠিক আছে? এরপরে হলো 50, নয়, এটা হবে 47। নাম্বারিং কটা? সব কটাই ভুল হয়ে গেছে। বেশ, আমি নাম্বারিং ঠিক দিয়ে দিচ্ছি। এরপর হবে কত গেল? 46, 47 হবে। সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা কত হয়? ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা, ভূমিকম্পের কেন্দ্র মানে মনে রাখবে ফোকাস পয়েন্ট, যেখান থেকে ভূমিকম্প জাস্ট প্রথম তৈরি হয়, শুরু হয়, সেটাকে বলে ফোকাস পয়েন্ট। উত্তর হবে 16 কিমি গভীরে এটা ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয়। 47-এর পরে হবে 48, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিবাদ উপকেন্দ্রের দূরত্ব সর্বদা কত হবে? প্রতিবাদ স্থান, অর্থাৎ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিবাদ স্থানের দূরত্ব সর্বদা হবে 180 ডিগ্রি। আর আরেকটা কথা বলে দিই, ভূমিকম্পের ছায়া বলয় তোমরা নিশ্চয়ই জানো,
104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি, যেখানে পি এবং এস তরঙ্গ আসতে পারে না। আর ভূমিকম্পের যে পি তরঙ্গ আছে সেটা 104 থেকে 140 ডিগ্রিতে আসতে পারে না। তারপরে আছে 49-এর প্রশ্ন। 49-এর প্রশ্ন কি বলছে দেখো, যে পাঁচ সঞ্চালন তত্ত্ব সামনে আসার পর পৃথিবীর ভূ অভ্যন্তরের বহু তথ্য সামনে এসেছে। এই পাঁচ সঞ্চালন তত্ত্বটি কোন সময় আসে? উত্তর কত সাল হবে? উত্তর হবে আজ থেকে বেশি দিন আগে নয়, প্রায় কত বছর আগে? 65 বছর আগে। স্থিতিস্থাপক 1960 খ্রিস্টাব্দে। স্থিতিস্থাপক প্রত্যাঘাত তত্ত্ব বা ইলাস্টিক রিবাউন্ড থিওরি আধুনিক ভূতত্ত্ববিদের অন্যতম ভিত তৈরি করে। এটি কার লেখা? ইলাস্টিক রিবাউন্ড থিওরি মনে রাখবে হ্যারি ফিল্ডিং রিড। হ্যারি ফিল্ডিং রিড এর লেখা। এখানে বলা হয় কি, যে কোন একটা শিলা তার সহনশীলতা যদি অতিক্রম করে যায় তবে ভেঙে গিয়ে যে ছাঁট বা ধাক্কার সৃষ্টি হয় সেইটা থেকে ভূমিকম্প হয়। আবার যদি শিলার সহনশীলতা অতিক্রম না করে কোনো চাপ, তাহলে শিলা আবার পুনরায় একই অবস্থায় ফিরে আসে। সেইটাকেই বলা হচ্ছে কি ইলাস্টিক রিবাউন্ড থিওরি। মানে কোন একটা লাঠি বা কোন একটা বস্তুকে যদি তার সহনশীলতা কম বাঁকানো হয় তাহলে পুনরায় সেটা আগের অবস্থায় ফিরে আসবে। এটাকে বলা হয় ইলাস্টিক রিবাউন্ড থিওরি। ঠিক আছে, এটা 50 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। 51 নম্বর প্রশ্ন বলছে, এই যাবৎকাল পর্যন্ত সবচেয়ে গভীরতম খনন কার্যটি কোলা উপদ্বীপে, সেটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো কোলা উপদ্বীপ একটু আগে পড়লাম, কত কিমি গভীরতা? প্রায় 12 কিমি। রাশিয়াতে আছে। ঠিক আছে, রাশিয়াতে আছে। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, ঠিক আছে, তখন এটা খনন করা হয়েছিল। 1970 সালে করা হয়েছিল। 52 নম্বর প্রশ্ন বলছে, একটি ভূমিকম্প ছেদ অঞ্চলের উদাহরণ কি হবে? ভূমিকম্প যেখানে কম ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, ভূমিকম্প যেখানে কম ক্ষয়ক্ষতি হবে। কোথায় হবে যে ভূমিকম্প কম হয়? কোথায়? এখানে মনে রাখবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প যদি হয় তবে অত ক্ষয়ক্ষতি হয় না। আর ভূমিকম্প এখানে কি হয়, দাঁড়াও একটু একটু ওয়েট করো, এটা একটু গন্ডগোল আছে, আমি বলি। এখানে একটু ভুল হয়েছে, উত্তর কারেকশন করবে। ভূমিকম্প ছেদ অঞ্চল মানে কি বোঝায়? মনে রাখবে যে যেখানে সব থেকে বেশি ভূমিকম্প হওয়ার প্রবণতা থাকবে। ঠিক আছে, আমার একটু গন্ডগোল হয়েছে বলতে। প্রথমে মনে রাখবে যে যেখানে ভূমিকম্প বেশি হবে তাকে বলা হবে কি ভূমিকম্পের ছেদ অঞ্চল। ঠিক আছে, আমি ভূমিকম্পের ছায়া বা অন্য কিছু ভেবেছিলাম দিয়ে উত্তরটা ভুল হয়ে গেছিল। প্রথমে ঠিক করে নেবে। ভূমিকম্পের ছেদ অঞ্চল বলতে কি বোঝায়? যেখানে ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে পাত ভীষণ রকম ভাবে ভেঙে আছে, ঠিক আছে, বা পাতের সীমানা অঞ্চল পড়ছে, সেই জায়গাটাকে বলবো ভূমিকম্পের ছেদ অঞ্চল। ঠিক আছে, মনে রাখবে, অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। এরপরের প্রশ্ন কি বলছে? এরপরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, যে ভূমিকম্প তরঙ্গ ভূকম্প কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অবশেষে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয়? অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে কোন তরঙ্গ আসে প্রথমে? পি এবং এস। পি এবং এস তরঙ্গ। এই পি এবং এস তরঙ্গকে একত্রে কি বলা হয়? বডি ওয়েভস বা দেহ তরঙ্গ। এটাকে ইংরেজিতে বলা হয় বডি ওয়েভস, কারণ পৃথিবীর ভেতর দিয়ে আসে। ঠিক আছে, এরপরে 57 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ছায়াবলয় সৃষ্টির জন্য মূলত দায়ী কোন তরঙ্গ? একটা তরঙ্গ তো ভূমিকম্পের ছায়াবলয় তৈরি করেনি। ঠিক আছে, দুটো তরঙ্গ হবে, পি এবং এস তরঙ্গ। আমি তোমাদের ছায়াবলয় কিভাবে তৈরি হয় শিখিয়েছি। ঠিক আছে, তোমরা আগের ভিডিওটা দেখো বুঝতে না পারলে। এখানে আর ব্যাখ্যা করে সময় নষ্ট করব না আমি। এরপরে 55 নম্বর প্রশ্ন কি হবে? 55 নম্বর প্রশ্ন, আমি নাম্বারিং কটা ঠিক করে নিই তারপর বলছি। 55 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ সর্বপ্রথম সিসমোগ্রাফে লিপিবদ্ধ হয়? প্রথম, যার জন্য তাকে প্রাথমিক তরঙ্গ বলা হয়। এটা কঠিন তরল গ্যাসের মাধ্যমেও যায়। উত্তর কোনটা হবে? পি তরঙ্গ। ঠিক আছে, পি তরঙ্গ ভূমিকম্প যন্ত্রে প্রথমে আসে।
তারপরে 56 প্রশ্ন, ভারতের প্রথম সিসমোলজিক্যাল স্টেশন কোথায় স্থাপিত হয়? মনে রাখবে, ভারতের প্রথম সিসমোলজিক্যাল স্টেশন স্থাপিত হয়েছিল কোথায়? আলিপুরে, কলকাতায়। ঠিক আছে, আলিপুরে কলকাতায় প্রথম সিসমোলজিক্যাল স্টেশন স্থাপিত হয়েছিল। বর্তমানে কতগুলো ভারতে সিসমোলজিক্যাল স্টেশন আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সিসমোলজিক্যাল স্টেশন ভারতে কতগুলো আছে বর্তমানে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কতগুলো সিসমোলজিক্যাল স্টেশন আছে। এরপরে 57 প্রশ্ন কি বলছে? 57 প্রশ্ন, বর্তমানে ভারতে কতগুলো সিসমোলজিক্যাল স্টেশন আছে? দেখো এখনই প্রশ্ন চলে এলো, তাহলে আমি বলেই দিই উত্তর। উত্তর হবে বর্তমানে আছে 166টা। ঠিক আছে, 166টা। এরপরে 58 প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্রের বিপরীত দিককে পিওএস তরঙ্গবিহীন অঞ্চলকে কি বলা হয়? যেখানে ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকে পিওএস তরঙ্গবিহীন অঞ্চলকে বলা হবে কি? উত্তর মনে রাখবে, ছায়া বলয়। ভূমিকম্পের ছায়া বলয়। ঠিক আছে, ভূমিকম্পের ছায়া বলয়, তরঙ্গ যেখানে পৌঁছায় না। বেশ, এরপরে 59 প্রশ্ন কি বলছে? যে সকল তরঙ্গ ভূ অভ্যন্তরে উৎপন্ন হয়ে ভূগর্ভের বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সেই তরঙ্গগুলোকে দেহ তরঙ্গ বলে। যেমন পিওএস তরঙ্গ। এই দেহ তরঙ্গের সাহায্যে ভূ অভ্যন্তরে যে বিষয় সম্বন্ধে জানা যায় তা কি? পিওএস তরঙ্গের সাহায্যে ভূ অভ্যন্তরে কি জানা যায়? আমরা ভূ অভ্যন্তরের গঠন জানতে পারি, ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস জানতে পারি, ভূ অভ্যন্তরের বিভিন্ন পদার্থের প্রকৃতি জানতে পারি। তাহলে এখানে কি হবে? সবকটাই জানা যায়, উত্তর হবে। 59 প্রশ্ন হলো এবার 60 প্রশ্ন। 60 প্রশ্ন হবে, কেন্দ্রমণ্ডল সম্পর্কিত সঠিক বিষয় নয় কোনটি? কেন্দ্রমণ্ডল সম্পর্কিত সঠিক বিষয় কোনটি নয়? তবে উত্তর কোনটা হবে? বলছে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 13.6 গ্রাম। এটা ঠিক তো মনে হচ্ছে। কেন্দ্রমণ্ডলটি 85% লৌহ, 15% নিকেল দ্বারা গঠিত। এটাও ঠিক। লোহা নিকেল হলো এই স্তরের প্রধান উপাদান, তাই বলা হয় নিফে, তাই তো। আর কেন্দ্রমণ্ডলের সর্ব উপরে রয়েছে লেহম্যান বিযুক্তি। সর্ব উপরে নেই কেন্দ্রমণ্ডলের, কেন্দ্রমণ্ডলের দুটো ভাগের মধ্যে আছে, অর্থাৎ উপরেরটা ঊর্ধ্ব বহি কেন্দ্রমণ্ডল, নিচেরটা অন্তঃকেন্দ্রমণ্ডল, তার মাঝে আছে কি? লেহম্যান। আর কেন্দ্রমণ্ডলের সবার উপরে, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের সবার উপরে এটা ভূত্বক হয়ে গেল। ভূত্বকে কি আছে? এটা হলো শিয়াল, এটা হলো সীমা, এটা আছে কনোরাডো, সি দিয়ে ডিনোট করছি। এটা হবে মোহরভিসিক, এম দিয়ে ডিনোট করছি। এটা হলো গুরুমণ্ডলের ওপরে ক্রফেসিমা, কফেসিমা। এটা হলো কি? এটাকেই বলো, এটা হবে রেপেত্তি, রেপেত্তি। তোমাদের সব বলেছি এগুলো। এইটা হবে, এটা হলো নিপেসিমা। এটা কি হবে? এটা রেপেত্তির পরে হবে, এটা হবে গুটেনবার্গ। এটা হবে কি? গুটেনবার্গ। অর্থাৎ কেন্দ্রমণ্ডলের সবার উপরে কোন স্তর, কোন বিযুক্তি রেখা আছে? লেহম্যান নয়, হবে কি? গুটেনবার্গ। এটা তাহলে ভুল, তাহলে গুটেনবার্গ বিযুক্তি রেখা হবে। ঠিক আছে, লেহম্যান কোথায় আছে? ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর নিম্ন কেন্দ্রমণ্ডলে, অর্থাৎ বহি বা নিম্ন কেন্দ্রমণ্ডলে। বেশ, এরপরে আছে কি? কেন্দ্রমণ্ডলের স্বর নিয়ে কত নম্বর প্রশ্ন? 61 প্রশ্ন। 61 প্রশ্ন কি বলছে? যে নিচের কোনটি পৃথিবীর ভূ অভ্যন্তরের বৈশিষ্ট্য নয়? ভূ অভ্যন্তরের বৈশিষ্ট্য নয় কোনটা? এর মধ্যে কোনটা ভূ অভ্যন্তরের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, অপশন কি কি দিয়েছে? যে ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় উষ্ণতা বাড়তে থাকে, এটা তো সঠিক, আমরা সঠিক পড়েছি, যত পৃথিবীর ভেতরে যাওয়া যায় উষ্ণতা বাড়তে থাকে, তাই এটা সঠিক। বি, ভূত্বক থেকে যত গভীরে যাওয়া যায় ততই কঠিন থেকে তরল উত্তপ্ত পদার্থ পাওয়া যায় কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ ততই কঠিন থেকে তরল, অর্থাৎ উপরের দিকে তরল, কঠিন নিচে তরল। এইটা কি ঠিক? এটা ঠিক নয়, তাহলে এইটাই হবে উত্তর।
ঠিক আছে, যত গভীরে যাওয়া যায় তত কঠিন থেকে তরল উত্তপ্ত পদার্থ পাওয়া যায় না। সি ঠিক, ভূত্বক থেকে কেন্দ্র পর্যন্ত ক্রমশ পদার্থের ঘনত্ব বাড়তে থাকে, এটা ঠিক। আর ডি বলছে ভূত্বক থেকে গভীরতা চাপ ক্রমশ বাড়তে থাকে, এটাও ঠিক। ঠিক আছে, বেশ। এরপরে 62 নম্বর প্রশ্ন কি বলছে? 62, গ্রানাইট শিলার উপর পি তরঙ্গের গতিবেগ কত? এটা অনেকটা টাফেস্ট একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা উত্তর করে নাও। 1.8 কিমি সেকেন্ড। এতটা টাফেস্ট আশা করি পরীক্ষায় দেবে না। 1.8 কিমি সেকেন্ড। 62, একটি বড় ভূমিকম্পের আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে বর্ণনা করতে ব্যবহৃত শব্দটি কি? ফোরশক, মানে একটা বড় ভূমিকম্প হওয়ার আগে হালকা করে কম্পন আসে। 63, কোন ধরনের ভূমিকম্প তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য স্থায়িত্ব বেশি? কোন ধরনের ভূমিকম্পে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ও স্থায়িত্ব বেশি? অপশন এ পি তরঙ্গ, বি এস তরঙ্গ, সি এল তরঙ্গ, এস ও পি তরঙ্গ। স্থায়িত্ব অনেক সময় বেশি কোনটা হয়? মনে রাখবে এল তরঙ্গের দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এল তরঙ্গের দৈর্ঘ্য বেশি। পি তরঙ্গ সব থেকে দ্রুত। পি তরঙ্গ কি বললাম? সব থেকে দ্রুত। ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য বেশি নয়। 64, এল তরঙ্গকে পৃষ্ঠ তরঙ্গ কেন বলা হয়? এল তরঙ্গকে পৃষ্ঠ তরঙ্গ কেন বলা হয়? পৃথিবীর ওপর দিয়ে যায় তাই? বলছে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে। 65, ভূমিকম্প তরঙ্গের কোন অভিমুখে প্রবাহিত হয়? ভূমিকম্প তরঙ্গ কোন অভিমুখে প্রবাহিত হয়? উত্তর কোনটা হবে? কোন অভিমুখে? পূর্ব দিকে, ভূকম্প কেন্দ্রের অভিমুখে, ভূকেন্দ্রের বহির্মুখে। অর্থাৎ এটা তিনটেই অপশন ঠিক হবে, অর্থাৎ সমস্ত দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, কোনো একটা দিকে নয়। 66, ভূমিকম্প তরঙ্গ আসলে কি? ভূমিকম্প তরঙ্গ আসলে কি? তোমরা অপশনগুলো পড়ে নিয়েছো নিশ্চয়ই। বায়ুমণ্ডলীয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, বি পৃথিবীর আবর্তনজনিত কম্পন, পৃথিবীর সংঘর্ষের ফলে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, আর ডি বলছে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক ভাবে সৃষ্ট কম্পন যা শিলার মধ্য দিয়ে পরিবাহিত হয়। উত্তর কি হবে? অপশন ডি। তারপর বলছে কোন অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়? ভূমিকম্পের কেন্দ্রের উপরের পৃষ্ঠে, ভূমিকম্পের কেন্দ্রে, ভূমিকম্পের কেন্দ্র থেকে বেশ কিছু দূরে, ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা উপরের অংশে। ভূমিকম্পের ঠিক ওপরের পৃষ্ঠে। ঠিক আছে, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরের পৃষ্ঠে। বোঝা গিয়েছে? এরপরে 68-তে কি বলছে? ভূমিকম্পের কেন্দ্র কি ধরনের তরঙ্গে মুক্তি ঘটে? এইখানে নাম্বারিং কটা দেখো না, ঠিক আছে, নাম্বারিং কটা ভুল আছে, তাই নাম্বারিং দেখতে যেও না। ঠিক আছে, বেশ, আমি সব প্রশ্নই করাচ্ছি। ভূমিকম্পের কেন্দ্রে কি ধরনের তরঙ্গের মুক্তি ঘটে? ভূমিকম্পের কেন্দ্রে, ওর জন্যই তো এটাকে বডি ওয়েভস বলা হয়। কোনটা হবে? পি ও এস তরঙ্গকে বলা হয়। 69, প্রাথমিক তরঙ্গ পৃথিবী পৃষ্ঠকে কিভাবে প্রভাবিত করে? প্রাথমিক তরঙ্গ কাকে বলা হয়? পি তরঙ্গকে। প্রাথমিক তরঙ্গ পৃথিবীপৃষ্ঠের শিলাকে সংকুচিত প্রসারিত করে, এটা ঠিক হবে। প্রাথমিক তরঙ্গ পি তরঙ্গ শিলাকে সংকুচিত ও প্রসারিত করতেই সামনের দিকে এগিয়ে যায়। 70, গৌণ তরঙ্গ শিলাকে কিভাবে আন্দোলিত করে? গৌণ তরঙ্গ শিলাকে কি করে? শিলাকে অনুভূমিকভাবে আন্দোলিত করে, শিলাকে উলম্বভাবে আন্দোলিত করে, শিলাকে সমস্ত দিকে আন্দোলন করে, শিলাকে তির্যকভাবে আন্দোলিত করে। গৌণ তরঙ্গ মানে কোনটাকে বলা হয়? এস তরঙ্গকে। ঠিক আছে, অর্থাৎ এস তরঙ্গ কেমন করে যাবে? এরকম উপর নিচে ওঠানামা করে এগিয়ে যাবে। উত্তর হবে শিলাকে অনুভূমিকভাবে আন্দোলন করে। ঠিক আছে, আর পি তরঙ্গ কিভাবে করবে? পি তরঙ্গ উলম্বভাবে করবে। বোঝা গিয়েছে? তোমাদের ক্লাস আমি যখন করেছি এটা দেখিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। আমি দেখাচ্ছি কেমন ভাবে উলম্ব এবং অনুভূমিক ভাবে যাচ্ছে। এরকম পিডিএফ এ ক্লাস তোমাদের নিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। দেখাচ্ছি কেমন ভাবে যাচ্ছে। দেখো, এই যে এইখানে আমি করেছিলাম, এই যে এইটা দেখো পিওএফস, পিওএফটা কি যাচ্ছে? পিওএফটা যাচ্ছে দেখো, একবার ওপর দিকে গেল, আবার নিচের দিকে গেল, অর্থাৎ এইরকম করে ওপর নিচে ওঠানামা করছে। সেটাকে এর জন্য কি বলছে?
উলম্ব ভাবে যাচ্ছে, ঠিক আছে, ওর জন্য এটাকে কি বলছে, একবার উলম্ব ভাবে যাচ্ছে, একবার অর্থাৎ ওপর নিচ ওঠানামা করছে, ঠিক আছে, এরকম যাচ্ছে আবার নিচে নামছে। কিন্তু এটা দেখো একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, ঠিক আছে। তাই এটাকে কি বলছে, পি তরঙ্গ উলম্বভাবে কাজ করবে, আর এস তরঙ্গ কি হবে, অনুভূমিক ভাবে হবে। এটা উলম্ব মানে ভার্টিক্যাল, আর এটা কি অনুভূমিক মানে কি হরাইজন্টাল। আমি তোমাদের ক্লাস করিয়েছি, এটা ভালো করে দেখবে, ঠিক আছে। বেশ, আমরা প্রশ্নে ফিরে যাই আবার। 71, ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ? কোনটা হবে সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ? বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার, পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এটা ক্ষুদ্র তরঙ্গ বলা হচ্ছে। আর এল তরঙ্গ সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে, এল তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর পি তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য কম। 72, ভূমিকম্পের ছায়া বলয় কৌণিক দূরত্ব কত? ভূমিকম্পের ছায়া বলয় কৌণিক দূরত্ব 104 থেকে 140 ডিগ্রি, তোমাদের করেছি, দেখাচ্ছি। এই যে ভূমিকম্পের কৌণিক দূরত্ব, এই যে দেখো এইখান থেকে কতখানি, এই যে এইখান থেকে এতখানি, এই জায়গাতে ভূমিকম্পের ছায়া বলয় বলা হয়। টোটালটা হলো এস এর ছায়া বলয়, আর 104 থেকে 140, এইখানে 104 থেকে 140, এটা হলো পি, এটা হলো পি, ঠিক আছে। আর টোটালটা যদি বলা হয় তাহলে এটা হবে কি এস, ঠিক আছে, এস। এইটুকু হলো পি তরঙ্গ, লালটুকু। আর টোটাল যে এইখান থেকে এই যে গ্রিন ইয়েলো থেকে এতখানি, এটা হলো এস তরঙ্গের ছায়া বলয়। তাই পি তরঙ্গের ছায়া বলয় ছোট, এস তরঙ্গের ছায়া বলয় বড়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে ভূমিকম্প কোথায় তৈরি হয়েছিল, এই জায়গাটায়, এই জায়গাটায় তৈরি হয়েছিল। এইটা হলো ভূমিকম্পের কেন্দ্র, আর ঠিক তার উপরে আছে কি ভূমিকম্পের উপকেন্দ্র। এবার সারা পৃথিবীর সব জায়গায় ছড়াচ্ছে না, অর্থাৎ এই যে এটা প্রতিভা স্থান, এই জায়গাটা হলো প্রতিভা স্থান, এর ঠিক উল্টো দিকটা, ঠিক আছে। বেশ, কোন ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না? কোন ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রবেশ করতে পারে না? কেন্দ্রমণ্ডল, এটা হবে উত্তর এস তরঙ্গ, কারণ এটা কি তরল মাধ্যমে যেতে পারে না, আর কেন্দ্রমণ্ডলটা উপরের অংশটা আছে কি তরল ভাবে, ঠিক আছে। বেশ, সর্বাধিক ঘনত্বের অধিকারী কোন স্তর? 74 প্রশ্ন। সর্বাধিক ঘনত্ব কোনটা স্তর হবে? উত্তর হবে, তোমরা নিশ্চয়ই জানো যে কেন্দ্রমণ্ডল হবে সর্বাধিক ঘনত্ব। 75, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থ সমূহের কি হয়? পদার্থ সমূহের ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে। সহজ প্রশ্ন। শিয়াল ও সীমা কোন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়? খুব সহজ, শিয়াল সীমা বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয় কলোরাডো। মোহ বিযুক্তি হলো ভূত্বক গুরুমণ্ডল। গুটেনবার্গ হলো কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল। রেপেথি হলো বহিকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে কলোরাডো বিযুক্তি রেখা। এটা মোহটা কি ভূত্বক আর গুরুমণ্ডল, ভূত্বক আর গুরুমণ্ডল মোহ। এটা হলো শিয়াল অ্যান্ড সীমা, ছবিটা দেখে মনে রাখবে, এটা হবে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, আর এটা হবে কি বহি অ্যান্ড নিম্ন কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। 77, ভূ অভ্যন্তরে কোন স্তরকে নিফে বলা হয়? নিফে, বারবার বলেছি নিফে। নিফে কোনটা হবে? নিকেল লোহা কোনটা দিয়ে তৈরি? কেন্দ্রমণ্ডল। 78, ভূ অভ্যন্তরে 100 কিমি গভীরতা পর্যন্ত উষ্ণতা প্রতি কিলোমিটারে কি হারে বৃদ্ধি পায়? কি হারে বৃদ্ধি পাবে এটা? কত হারে? 100 কিলোমিটারে মনে রাখবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, ঠিক আছে। আমি এই যে তথ্যগুলো আমি আগেও করিয়েছি, তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে, এই তথ্য সম্বলিত পিডিএফও করিয়েছি। পৃথিবীর গড় ঘনত্ব কত হবে? খুব সহজ, 5.5 গ্রাম।
81 ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? একটু আগেই বললাম যে মোহ বিযুক্তি রেখা। লেমান বিযুক্তি সংলগ্ন দুটি স্তর কোনটা হবে? এই যে একটু আগে বললাম লেম্যান। এইখানে একটু ভুল হয়েছে, রেপেত্তিটা ভুল হয়েছে, একটু কারেকশন করে নেবে। রেপেত্তিটা হবে কি? রেপেত্তিটা হবে ক্রফেসিমা নিফেসিমা, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডল। ঠিক আছে, ঊর্ধ্ব গুরু অ্যান্ড নিম্ন গুরু। ঠিক আছে, বেশ। 82 লেহম্যান বিযুক্তি সংলগ্ন দুটি স্তর কোনটা হবে? লেহম্যান হবে বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল। 83 সবচেয়ে দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ কোনটা হবে? দ্রুতগামী কিন্তু দৈর্ঘ্য কম, উত্তর হবে পি তরঙ্গ। 84 পি তরঙ্গের বৈশিষ্ট্য কি হবে? পি তরঙ্গের বৈশিষ্ট্য হবে সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন। 85 পি ও এস তরঙ্গ অপেক্ষা এল তরঙ্গ কম শক্তিশালী, তাহলে এল তরঙ্গ দ্বারা ক্ষয়ক্ষতি অধিক হওয়ার কারণ কি? তাহলে অধিক হওয়ার কারণ কি? কারণ এটা কোথায় যায়? এটার অপশনগুলো দেওয়া হয়নি। এটা যেহেতু ভূপৃষ্ঠের ওপরে যায়, ভূপৃষ্ঠের উপর দিয়ে যায়, সেই কারণে ক্ষয়ক্ষতি বেশি। ঠিক আছে, এরপরে বলেছে দেখেছো, এটা হবে 86 গতিবেগ অনুসারে ভূকম্পীয় তরঙ্গগুলি ক্রম অনুসারে অবস্থান করো। প্রথমে সব থেকে গতিবেগ কার বেশি? প্রথম হবে 1 পি তরঙ্গ, তারপর 2 এস তরঙ্গ, তারপর 3 এল তরঙ্গ। তাহলে কোনটা হবে? তাহলে প্রথমে এটা হবে, তাহলে এটা হয়ে গেছে প্রথমে, তারপরে হবে 1, এটা হয়ে গেছে, তারপরে আছে 3, এটা তার অর্থাৎ পি তরঙ্গ সব থেকে গতিবেগ বেশি, তারপরে এস তরঙ্গের গতিবেগ বেশি, তারপরে এল তরঙ্গের গতিবেগ বেশি। 87 ভূত্বক থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত স্তর কি কি আছে? প্রথমে আমাদের আছে কনোরাডো, এটা 1, তারপরে কি আছে? মোহ 3, তারপর আছে রেপেত্তি, সরি 3 নয়, 1-এর পর 3 কি করে হয়? 1-এর পর 2, এটা রেপেত্তি 3, আর লেহম্যান তারপরে আছে 4। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কনোরাডো, তারপরে মোহরভিসিক, তারপরে রেপেত্তি, তারপরে লেম্যান। ঠিক আছে, রেপেত্তির পরে লেম্যান না দিয়ে আমি আর একটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে গুটেনবার্গ হবে, গুটেন, তারপরে লেম্যান। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে 2 নম্বর। প্রথমে হয়ে গেল এই যে 2 নম্বর, তারপরে 1 নম্বর, এটা 1 হলো, তারপরে 4 হবে রেপেত্তি, এই যে এই অংশটা 4, তারপরে 3 হবে এইটা। ঠিক আছে, এইভাবে করতে হবে। অর্থাৎ কনোরাডো যেহেতু 2 আছে, তাই এটা 2 প্রথমে, তাই 2 প্রথমে হয়েছে, এটা 2, এটা কি হয়েছে? প্রথমে হয়েছে, প্রথমে দিয়েছে। তারপরে 1 মোহরভিসিক, তারপরে 4 রেপেত্তি, তারপরে 3 লেহম্যান, মাঝখানে আরেকটা আমি তোমাদের মনে রাখার জন্য বললাম গুটেনবার্গ। ঠিক আছে, এরপরের প্রশ্ন ব্যাখ্যা বিবৃতি, এইটা তোমাদের এইখানে নেই, চলে এসছে। ব্যাখ্যা বিবৃতির প্রশ্ন শুনবে। বলছে এস তরঙ্গ এ তরল পদার্থের ওপর ভ্রমণ করতে পারে না। ঠিক, বিবৃতিটা ঠিকই বলছে, কারণ ভূ অভ্যন্তরের প্রত্যেকটা বলে আলাদা আলাদাভাবে কঠিন তরল সান্দ্র স্থিতাবস্থাপক অবস্থায় আছে। তাহলে এটাও ঠিক, তাই এটা কি হবে? এ ও বি দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণ দ্বারা এখানে কি হলো? ভূ অভ্যন্তরের প্রত্যেকটি বলে আলাদা আলাদাভাবে কঠিন তরল সান্দ্র স্থিতাবস্থাপক অবস্থায় আছে। হ্যাঁ, এটা ঠিকই আছে, অর্থাৎ দুটোই ঠিক, কিন্তু এই কঠিন তরল সান্দ্র স্থিতিস্থাপক অবস্থায় আছে বলে এস তরঙ্গ
তরল পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারছে না, এর ব্যাখ্যা এটা ঠিক নয়। যদি বলতো এস তরঙ্গ ভূপৃষ্ঠের সমস্ত স্তরের মধ্যে দিয়ে যেতে পারে না, আর তারপরে যদি এই ব্যাখ্যাটা দিত, কারণটা দিত, তাহলে ঠিক হতো। কিন্তু এখানে বলেছে এস তরঙ্গ তরল পদার্থের উপর ভ্রমণ করতে পারে না, এটা সাধারণ কথা। ভ্রমণ করতে পারে না এই জন্য যে কঠিন তরল সান্দ্র স্থিতিস্থাপ অবস্থায় আছে বলে তা নয়। তাই এটা হবে কি, এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক বিশ্লেষণ নয়। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে প্রশ্ন। বলছে বিবৃতি, ভূ অভ্যন্তরে সাধারণ কোনো চ্যুতিরেখা বরাবর এলাকায় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস অবস্থান করে। অবশ্যই ঠিক। এই ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা 16 থেকে 700 কিমি পর্যন্ত হতে পারে, তবে সাধারণত 16 কিমি গভীরতা পর্যন্ত হয়। এটাও ঠিক। ঠিক আছে, তবে আমরা বলতে পারি কি, যে চ্যুতিরেখা বরাবর ভূমিকম্পের ফোকাস অবস্থান করতে পারে, কিন্তু সেটা 16 কিমিতেই থাকবে বা 16 কিমিতে থাকছে বলে ফোকাস চ্যুতি বরাবর থাকছে এরকম নয়। অর্থাৎ দুটো সঠিক হলেও এর কোনো ব্যাখ্যার সঙ্গে কোনো মিল নাই। ঠিক আছে, তাহলে এ ও বি দুটোই সঠিক এবং আর এর সঠিক বিশ্লেষণ নয়। ঠিক আছে, বেশ। এরপরে আছে 92, কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডলটি 85% লোহা জাতীয় পদার্থ, 15% নিকেল দ্বারা গঠিত। এটা ঠিক। আমরা একটু আগে বললাম এমসিকিউ, লোহা নিকেল অত্যন্ত ভারী, তাই কেন্দ্রমণ্ডল অবস্থান করছে। হ্যাঁ, এইটা ঠিক হবে, কারণ লোহা ভারী, নিকেলও ভারী বলে কেন্দ্রমণ্ডলেই সব অবস্থান করছে, তাই এটা হবে। অপশন এ হবে, এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক বিশ্লেষণ। 93, এ লেম্যান বিযুক্তি বুলেন বিযুক্তি নামে পরিচিত। অবশ্যই ঠিক। লেম্যান বিযুক্তি বুলেন বিযুক্তি নামে পরিচিত, মনে রাখবে। ঠিক আছে, বুলেন বিযুক্তি নামে পরিচিত লেম্যান, কারণ লেম্যান বিযুক্তির উষ্ণতা পায় 5,500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও ঠিক, কিন্তু এর সঙ্গে কোনো ব্যাখ্যার সম্পর্ক নেই, তাই এ ও আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক বিশ্লেষণ নয়। এরপরে তোমাদের একটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিয়েছে, খুব ভালো করে মন দিয়ে দেখো। এইখানে দিয়েছে এ একটা, দুটো, তিনটে, এই যে পয়েন্ট কটা দেখো। ঠিক আছে, প্রথম কি বলছে, কোনটি সঠিক, এর মধ্যে কোনটি সঠিক। ঠিক আছে, এ বলছে পি ও এস তরঙ্গ, বি বলছে কেবল পি তরঙ্গ, সি কেবল এস তরঙ্গ। ঠিক আছে, এখানে অপশন দিয়েছে, বলছে কি এ অপশনে কি বলছে, একের এ, একের এ, একের এ মানে কি বোঝাচ্ছে, যে এক যেখানে আছে, এই যে এই একটা আছে, এই একটা আছে, এই একের এ মানে কি বলছে, পি ও এস তরঙ্গের ছায়াবলয় নাকি। অবশ্যই ঠিক, এই কথাটা ঠিক বলছে, এটা ঠিক, অর্থাৎ এই যে এটা ঠিক হলো। তারপর বলছে দুইয়ের এ মানে কি, দুই এর সঙ্গে সামঞ্জস্য পি ও এস তরঙ্গের ছায়াবলয়, এটাও ঠিক। তারপর বলছে তিনের বি, অর্থাৎ 3 নম্বর অপশনের এখানে কি বলছে, এখানে এটা বলছে তিনের বি কেবল পি তরঙ্গ, এটা কি এটা কি পি তরঙ্গের ছায়াবলয় নয়, তাহলে এই অপশনটা ঠিক নয়, তাহলে এটা হবে না। ঠিক আছে, বোঝা গিয়েছে। এরপরে বিতে দেখো, একের এ আমরা ঠিক করেছিলাম, ঠিক আছে, দুইয়ের এ ঠিক আছে, তিনের সি মানে কি, কেবল এস তরঙ্গ, তাহলে এটা মনে হচ্ছে কি ঠিক, অর্থাৎ এইটা এস তরঙ্গের ছায়াবলয়। ঠিক আছে, এটা পি আর এস, এটাও পি অ্যান্ড এস, অর্থাৎ এইটুকু আমি গ্রিন কালার করছি, দেখো এইটুকু হলো পি ও এস তরঙ্গের ছায়াবলয়। ঠিক আছে, পি ও এস তরঙ্গের ছায়াবলয়। এটাও পি ও এস তরঙ্গের ছায়াবলয়, এইখান থেকে এতখানি। আর যেটা ইয়েলো কালার করছি সেটা, অর্থাৎ এইখান থেকে এতখানি এস তরঙ্গের ছায়াবলয়, অর্থাৎ 104 থেকে এস তরঙ্গ 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি এর ছায়াবলয়, আর পি তরঙ্গ 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি এর ছায়াবলয়। ঠিক আছে, 140 ডিগ্রি মানে কত, এই যে এতখানি, এটা 140, এটা 120, এটা 140, এটা 120। ঠিক আছে, বেশ।
ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিতে পারে তোমাদের পরীক্ষায়, তাই তোমাদের একটা এনেছি। বেশ, এরপরে আছে 95। 95 প্রশ্ন বিবৃতি দিয়েছে কিছু, তোমাদের ট্রু ফলস ঠিক করতে হবে। ভূ অভ্যন্তরের প্রত্যক্ষ উৎস হলো লাভার নমুনা বিশ্লেষণ, এটা ঠিক। ঠিক আছে, ভূ অভ্যন্তরের প্রত্যক্ষ উৎস হিসাবে আমরা লাভার নমুনা দেখতে পারি। ভূ অভ্যন্তরের প্রত্যক্ষ উৎস হলো খনন কার্য, এটাও ঠিক। ভূ অভ্যন্তরের প্রত্যক্ষ উৎস হলো খনিক অঞ্চল, এটাও ঠিক। ভূ অভ্যন্তরের পরোক্ষ উৎস হলো ভূমিকম্প তরঙ্গ, এটাও ঠিক। তাহলে সবকটাই ঠিক। তাহলে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। তাহলে এটা কি হবে? এটা হবে উত্তর। 96। পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে, এটা ঠিক। ঘনত্ব তো কেন্দ্রের দিকে বাড়তেই থাকে, তাই না? ঘনত্ব তো কেন্দ্রের দিকে বাড়তেই থাকে। আর বিবৃতি কেন্দ্রের মণ্ডলের অত্যন্ত হালকা পদার্থ দিয়ে তৈরি, এটা ভুল। অত্যন্ত হালকা পদার্থ দিয়ে তৈরি নয় কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, তাই এ সত্য কিন্তু বি মিথ্যা। বিবৃতি এ কি বলছে? প্রাথমিক তরঙ্গ, কঠিন তরল, গ্যাসীয়, এই 3 প্রকার মাধ্যমে যেতে পারে। প্রাথমিক তরঙ্গ মানে কোনটাকে বলা হয়? পি তরঙ্গকে প্রাথমিক তরঙ্গ বলা হয়, এটা ঠিক। সব মাধ্যমে যেতে চায়। প্রাথমিক তরঙ্গ অত্যন্ত ধীর, এটা ভুল। প্রাথমিক তরঙ্গ অত্যন্ত দ্রুত, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য কি? কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এ সত্য, বি মিথ্যা। অর্থাৎ প্রাথমিক তরঙ্গ কঠিন তরল গ্যাসে 3 মাধ্যমেই যেতে পারে, কিন্তু প্রাথমিক তরঙ্গ অত্যন্ত ধীর, এটা ঠিক নয়। ঠিক আছে, প্রাথমিক তরঙ্গ অত্যন্ত দ্রুত, দৈর্ঘ্য কম। 98। বিবৃতি এল তরঙ্গ সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়, অবশ্যই ঠিক। এল তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু এল তরঙ্গ ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি। এল তরঙ্গ মনে রাখবে ধ্বংস ক্ষমতা বেশি। আমরা একটু আগে এমসিকিউ করে আনলাম। ঠিক আছে, ধ্বংস ক্ষমতা বেশি। তাহলে এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা বেশি। তার কারণ কি? এল তরঙ্গ কোথা দিয়ে যায়? এল তরঙ্গ ভূপৃষ্ঠের ওপর দিয়ে যায় বলে এর ধ্বংস ক্ষমতা বেশি। আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এর আবার দুটো ভাগ আছে, এল তরঙ্গের দুটো ভাগ, একটা লাভ তরঙ্গ আর একটা র্যালে তরঙ্গ। ঠিক আছে, র্যালে, RALEIGH, র্যালে তরঙ্গ। বেশ, তাহলে এটা কি হবে? দুটি বক্তব্য মিথ্যা হবে না, এ সত্য বি মিথ্যা। দাঁড়াও, এল তরঙ্গ সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ, হ্যাঁ ঠিক আছে, এ সত্য বি মিথ্যা। পি তরঙ্গ তো ভূপৃষ্ঠ দিয়ে যায় না, এল তরঙ্গ যায়। ঠিক আছে, বেশ। এরপরে মেলান্তি স্তম্ভ মেলান্তি কিছু প্রশ্ন আছে। কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে বিযুক্তি রেখার নাম কি? কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মাঝে বিযুক্তি রেখার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। বহি ও অন্ত গুরুমণ্ডলের মধ্যে বিযুক্তি রেখার নাম হলো রেপেত্তি বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে হলো মোহরভিসিক। আর শিয়াল ও সীমার মাঝে কনোরাডো। তাহলে কি হলো? এর হলো এ কার সঙ্গে মিল হচ্ছে? এ হচ্ছে 4-এর সঙ্গে মিল আছে। ঠিক আছে, এখানে অপশন ঠিক নেই, তাই এই অপশনগুলো দেখবে না। বোঝা গেল? ঠিক আছে, এটা হবে এ 4-এর সঙ্গে মিল হবে, আর এটা ডি 1 হবে। এটা ঠিক আছে, এটা 1 হবে, তাহলে ঠিক হবে। বির 3 ঠিক আছে, সির 2 ঠিক আছে, হ্যাঁ। তবে তাহলে এটা হবে, তোমাদের তো মিলিয়ে দিলাম। বেশ, এরপরে 100 নম্বর প্রশ্ন। শিয়ালের ঘনত্ব কত হবে? সব থেকে কম হবে শিয়ালের ঘনত্ব 2.8। বহি গুরুমণ্ডলের ঘনত্ব আরেকটু কম হবে, কত হবে? 4.5। বহি কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত হবে? 10 থেকে 12। আর অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত হবে? 13.6। তাহলে কত হলো? এর 2, বির 1, সির 4, ডির 3। বেশ, এটা হবে উত্তর। ঠিক আছে, এরপরে
এবার বিযুক্তি রেখাগুলোর দৈর্ঘ্য দিয়েছে, কিমি দিয়েছে। কলোরাডো বিযুক্তি রেখা কত হবে? 33 কিমি, সব থেকে কম গভীরতাতে আছে। মোহ বিযুক্তি রেখা তার থেকে একটু বেশি, 70। লেম্যান বিযুক্তি রেখা সব থেকে বেশি, 5149 কিমি। আর গুটেনবার্গ 2891 কিমি। তাহলে এর 1, বির 3, ঠিক আছে, এর 1, বির 3, এর 1 এটা আছে, তাহলে এটা ঠিক হয়ে গেল, এটাও ঠিক হলো, আর বাদ বাকি দুটো কাটা পড়ে গেল। বেশ, এরপরে বীর কি বলছে? বীর 4। বীর 4 কোথায় আছে? কোনোটাতেই নেই, কোনোটাতেই নেই, অর্থাৎ এখানে অপশনই ভুল আছে। এটা বীর 4 করো। সির কত আছে? সির সি আছে, মোহটা আছে কত? মোহটা আছে 2 নম্বর অপশন হবে। আর ডি আছে কোথায় হবে? ডি, ডি হবে 3 এর সঙ্গে, ঠিক আছে। বেশ, এরপরে পিএসএল তরঙ্গ আছে, কত কিমি সেকেন্ডে যাচ্ছে না যাচ্ছে। পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি, এস তরঙ্গের গতিবেগ তার থেকে একটু বেশি কম, এল তরঙ্গ আরো কম। তাহলে কি হবে? সবকটাই সেম, অর্থাৎ এইটা উত্তর হবে। 1-এর 1, 2-এর, সরি 1-এর 1, 2-এর 2, এটা হবে ডি। এরপরে 103, 104, 105, 106 আর 4টে প্রশ্ন আছে। পি তরঙ্গ কেমন তরঙ্গ? পি তরঙ্গ বলো, পি তরঙ্গ কি হবে? পি তরঙ্গ হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। পি তরঙ্গ হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এস তরঙ্গ কেমন হবে? এস তরঙ্গ হবে অনুপ্রস্থ তরঙ্গ। আর এল তরঙ্গ হবে তির্যক তরঙ্গ, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে? অপশন সি। এটা মনে রাখবে, পি তরঙ্গ অনুদৈর্ঘ্য লঙ্গিটিউডিনাল, ঠিক আছে। বেশ, এরপর আছে মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, বহির্গুরুমণ্ডল, বুশম্যান। এটা ভুল চলে এসছে, এটা দেখবে না। মহাদেশীয় ভূত্বক কি দিয়ে তৈরি? মহাদেশীয় ভূত্বক তৈরি শিয়াল দিয়ে, ঠিক আছে। আর মহাসাগরীয় ভূত্বক সীমা, বহির্গুরুমণ্ডল, ক্রপে সীমা। বেশ, এটা হয়ে গেল। আর বাকিটা নিফে কি হবে? নিফেটা এখানে কেন্দ্রমণ্ডল অ্যাড করে নাও, কেন্দ্রমণ্ডল। নিফেটা হবে কি? কেন্দ্রমণ্ডল। বেশ, এরপরে কিছু কেস স্টাডি বেসড প্রশ্ন দিয়েছি তোমাদের। সেখানে কি বলছে? পৃথিবীর কেন্দ্রীয় অঞ্চলে চাপ সর্বাধিক প্রায় 3500 কিলোবার। কেন্দ্রে ভারী পদার্থের উপস্থিতি এবং উপরিপৃষ্ঠে চাপের প্রভাবে ভূগর্ভের গভীরতা বৃদ্ধির সাপেক্ষে ভূ অভ্যন্তরে ক্রমান্বয়ে চাপ বৃদ্ধি পায়। ভূগর্ভে চাপ সবচেয়ে বেশি দেখা যায়, ভূগর্ভে চাপ সবচেয়ে বেশি দেখা যায়। কোথায় দেখা যায় চাপ সব থেকে বেশি? 3500 কিলোবার। কেন্দ্রীয় অঞ্চল মানে কি? তখন উত্তর কি হবে? কেন্দ্রমণ্ডল করতে হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন বলছে, এটা কত গেল? 105, এটা 106। ভূমিকম্পে তরঙ্গ দুই প্রকার, দেহ তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ। পি তরঙ্গ ভূপৃষ্ঠে সবার আগে পৌঁছায় বলে একে প্রাথমিক তরঙ্গ। এস তরঙ্গ পি তরঙ্গের অনুসারী হয়, অনুসারী মানে কি? পি তরঙ্গের পরে আসে বলে এটাকে গৌণ তরঙ্গ বলে। অন্যদিকে এল তরঙ্গ ভূপৃষ্ঠে উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়ে বলে এটি পৃষ্ঠ তরঙ্গের অন্তর্গত। তাহলে এল তরঙ্গ কি হবে? এল তরঙ্গ কি হবে? ভূপৃষ্ঠের উপরে আছে। তাই এখানে এই যে এই লাইনটা থেকে তোমরা উত্তর করতে পারলে যে ভূপৃষ্ঠে উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়ে, তাই কি হবে? এটা ভূবহিস্থ বা পৃষ্ঠ তরঙ্গ, ঠিক আছে। তবে দেখতে পেলে যে কতগুলো প্রশ্ন তোমাদের করালাম এমসিকিউ, প্লাস আগের দিন ক্লাসও নিয়েছি, ঠিক আছে। তাই তোমরা চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, ঠিক আছে।